শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত। রাজনীতি থেকে অবসর নেননি বিএনপি চেয়ারপারসন, বললেন ডাক্তার জাহিদ। কোনো সিদ্ধান্ত ছাড়াই জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষ। দু একদিনের মধ্যে সরকারের কাছে প্রস্তাবনা দেবে কমিশন। 17 অক্টোবরের মধ্যে স্বাক্ষর। জুলাই আন্দোলনে চানখারপুলে 6 জনকে হত্যা মামলার 10ম দিনে সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমপি কোটায় আনা 30টি পাজেরোর প্রতিটির মূল্য 12 কোটি টাকা হলেও নিলামে ওঠে সর্বোচ্চ 3 কোটি। পরিবহন অধিদপ্তরে হস্তান্তরে কাস্টম হাউসে চিঠি, অসন্তুষ্ট বিডাররা। এবং গাজায় যুদ্ধবিরতিতে অসম্মত হামাস ইসরায়েল নিশ্চিত করলেন ট্রাম্প। নেতানিয়াহুকে চুক্তির শর্ত মানতে বাধ্য করতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান সশস্ত্র গোষ্ঠীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। দীর্ঘ 8 বছর পর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত 11টার দিকে শেরে বাংলা নগরের জিয়াউর রহমানের সমাধিস্থলে এসে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন তিনি। এ সময় বেশ আবেগাপ্লুত ছিলেন বিএনপি নেত্রী। ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, নিজ আগ্রহেই কবর জিয়ারত করতে আসেন বেগম জিয়া। তিনি রাজনীতি থেকে অবসর নেননি জানিয়ে জাহিদ হোসেন বলেন, বেগম জিয়া ও তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে বিএনপি। আহমেদ সালেহিনের রিপোর্ট। দীর্ঘদিন পর শেরে বাংলা নগরে স্বামীর কবরের পাশে এলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আবেগ আপ্লুত অসুস্থ বিএনপি নেত্রী বেশ কিছুক্ষণ সময় কাটান স্বামীর সমাধিস্থলে। দুহাত তুলে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন স্ত্রী বেগম জিয়া। দোয়া দুরুদ পাঠ করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন ও ডাক্তার শাহাবুদ্দিন আহমদ। তার নিরাপত্তার কারণে দলীয় নেতাকর্মীরা এ সময় সমাধিস্থলের বাইরে থেকে দোয়ায় অংশ নেন। জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে বেরিয়ে যাওয়ার সময় নেতাকর্মীরা বেগম জিয়াকে অভিবাদন জানান। দলীয় নেত্রীকে এক নজর দেখতে শেরে বাংলা নগরে এ সময় ঢল নামে নেতাকর্মীদের। 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সবশেষ স্বামীর সমাধিস্থলে এসেছিলেন বেগম খালেদা জিয়া। এরপরে আর সমাধিস্থলে আসা হয়নি তার। বিএনপি নেত্রী গুলশানের বাসায় ফেরার পর তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন গণমাধ্যমে বলেন, নিজ থেকেই আগ্রহ প্রকাশ করে স্বামীর কবর জিয়ারত করতে আসেন বেগম জিয়া। জনদুর্ভোগ কমাতেই মধ্যরাতে তিনি জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন বলে জানান জাহিদ হোসেন। তাৎক্ষণিকভাবে স্থির করেছেন, তাৎক্ষণিকভাবে জানিয়েছেন, যার জন্যই যাতে দেশের মানুষের কষ্ট না হয়, রাস্তায় চলাচলকৃত মানুষের কষ্ট না হয়, সেই জন্য একটু গভীর রাত্রটাকে উনি বেছে নিয়েছেন। বেগম জিয়া রাজনীতি থেকে অবসর নেননি। তিনি ও তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পরিচালিত হচ্ছে বলেও জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। স্বাভাবিকভাবেই উনি রাজনীতিতে আছেন, উনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন, ঘটনাটি তা নয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যেহেতু আমাদের চেয়ারম্যান কারান্তরীণ ছিলেন, সেজন্য উনি সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে আমাদের দলের দায়িত্ব পালন করছেন। বিএনপি নেত্রী 2 বছরের বেশি সময় কারাগারে ছিলেন। 2020 সালের 25শে মার্চ শর্ত সাপেক্ষে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে 6 মাসের জামিনে মুক্তি দেয়। এরপর নানা রোগে আক্রান্ত বেগম জিয়াকে বহুবার যেতে হয় হাসপাতালে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে সম্পূর্ণ মুক্ত হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরপরে তিনি সুচিকিৎসার জন্য গত 7ই জানুয়ারি লন্ডনে যান। 5 মাস চিকিৎসার পর গত 6 মে দেশে ফেরেন বিএনপি নেত্রী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐক্যমত্য কমিশনের সমাপনী বৈঠক। গণভোটের সময়সীমা এবং প্রক্রিয়া নিয়ে এদিনও ঐক্যমত্য হয়নি রাজনৈতিক দলগুলোর মধ্যে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের মতামত সমন্বয় করে 2-1 দিনের মধ্যে সরকারের কাছে প্রস্তাবনা দেবে কমিশন। 15 বা 17 তারিখের মধ্যেই হবে জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান। শেষ দিনের বৈঠকে তফসিলের আগে গণভোটের দাবি জানায় জামায়াত। আর বিএনপি মনে করে নির্বাচনের আগে গণভোট নির্বাচনকে পিছিয়ে দেওয়ার প্রয়াস। জানাই
এবং আমি মনে করি অবশেষে পর্দা নামল রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের ৩ দফায় ৭২টি বৈঠকের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কারে জুলাই সনদ এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বুধবার শেষ বৈঠক করে রাজনৈতিক দলগুলো। সময়ের স্বল্পতার বিবেচনায় জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অচল অবস্থার মধ্যে বুধবার দুপুর ৩টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। দীর্ঘ ৮ ঘণ্টা বৈঠকে গণভোটের সময়সীমা এবং প্রক্রিয়া নিয়ে অনৈক্যের মধ্যে শেষ হয় বৈঠকটি। এদিন নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নেয় জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। আর নির্বাচনের দিন গণভোটের পক্ষে মত দেয় বিএনপি সহ অধিকাংশ দল। অন্যদিকে গণভোটে নোট অফ ডিসেন্ট থাকা বিষয় অন্তর্ভুক্ত থাকা না থাকা নিয়েও তৈরি হয় মতভিন্নতা। করণীয় এখনো বাকি। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে ঐকমত্য কমিশনের নেওয়া সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানায় ইসলামী আন্দোলন। আর সংবিধানের মূলনীতি পরিবর্তন করলে জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানায় কমিউনিস্ট পার্টি। রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মত থাকতে পারে, আশা করি আমরা যে সিদ্ধান্ত আসবে রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্তের বাইরে যাবে না। ৭২ সংবিধানে ৪ মূলনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই যে দর্শন তত্ত্ব, সেখান থেকে পিছানোর কোনো সুযোগ নাই। বৈঠকে তফসিলের আগে গণভোট এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানায় জামায়াত। বিএনপিকে সংস্কার নিয়ে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি সংস্কারের কথা বলছে, অন্যদিকে নোট অফ ডিসেন্ট দিচ্ছে সংস্কার কার্যক্রমে। যদি নভেম্বরে গণভোটটা সেটেল হয়ে যায়, নভেম্বরের শেষের দিকে ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি আপনি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন, তাহলে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য এটা যথেষ্ট টাইম আছে। বিএনপি মানুষকে বলছে তারা সংস্কার মানে, তো কিন্তু আবার অফিসিয়ালি নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, তাহলে তো যে কোনো একটা ওনাদের বলতে হবে যে আমরা মানি অথবা মানি না। গণভোট জাতীয় নির্বাচনের মতোই কর্মযোগ্য উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের আগে গণভোট নির্বাচনকে পিছিয়ে দেওয়ার প্রয়াস। গণভোটটা আগে হলো যে ফলাফল, একই দিনে হলো সে একই ফলাফল। আমরা যদি একটা বিশাল নির্বাচনী আয়োজনের মধ্যে যেটা আছি, সেরকম আরেকটি আয়োজন যদি তার আগে করি, এটা নির্বাচনকে বিলম্বিত করার মতো একটা প্রয়াস হবে বলে আমরা মনে করি। কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের মতামত সমন্বয় করে ২-১ দিনের মধ্যেই সরকারের কাছে চূড়ান্ত সনদ জমা দেবে কমিশন। ১৫ বা ১৭ তারিখের মধ্যে হবে স্বাক্ষর অনুষ্ঠান। বিশেষজ্ঞদের মতামত, গত 5 দিন ধরে আপনাদের যে মতামত, বিশেষত আজকের যে মতামত, সেগুলোকে সমন্বিত করে আমরা আগামী ২-১ দিনের মধ্যে আলোচনা করে সরকারকে পরামর্শ দেব এবং এই প্রক্রিয়ার সঙ্গে যারা অংশগ্রহণ করেছেন সমস্ত রাজনৈতিক দল এবং জোটগুলোকে এ বিষয়ে আমরা অবহিত করব। ঐকমত্য কমিশনের ৩য় দফায় বাড়ানো মেয়াদ শেষ হচ্ছে ১৫ অক্টোবর। নতুন করে মেয়াদ বৃদ্ধি হবে না বলে জানান কমিশন সহ সভাপতি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ৫ আগস্ট চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে আসিফ মাহমুদ মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন। সেখানে উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের কাছ থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকার মানুষের মাঝে। স্থানীয় সময় বুধবার বিকেলে দুকুম অঞ্চলের সিদ্রা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর থেকে মাছ ধরার কাজ শেষে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে কয়েকজন মারা যান, বাকিরা হাসপাতালে নেয়ার পর মারা যায়। এ ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপে নিহতদের পরিবারের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহতদের সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। তাদের মধ্যে ৫ জনের নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এই মুহূর্তে চট্টগ্রামের সন্দ্বীপে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি বারবার বলেছিলাম, আসলে বঙ্গোপসাগর ঘেরা দ্বীপ উপজেলা কিন্তু এই সন্দ্বীপের ঘরে ঘরে কিন্তু শোকের মাতম চলছে, আহাজারি চলছে। কারণ ১ জন না ২ জন না ৭ জনের মৃত্যু হয়েছে এই সন্দ্বীপের। আমি যেই ইউনিয়নে আছি, সারিকাইত ইউনিয়নে, এই ইউনিয়নের শুধু ৪ জনে মারা গেছে। আমরা এখন রয়েছি বাবলুর পরিবারের কাছে। সে বাবলুর মা আসলে কান্নায় বারবার ভেঙে যাচ্ছে এবং তার মেয়ে সম্ভবত তার কোলে রয়েছে বাবলুর, এবং পরিবার জুড়ে কেটে কান্নার রোল
মহল আমরা এর আগেও কিন্তু শাহাবুদ্দিনের বাসায় গিয়েছিলাম, সেখানেও কিন্তু তার শিশুদের কান্না আমরা দেখেছি। তো এই এলাকাবাসী এখানে এসেছেন এবং এলাকাবাসী এসে সরকারের কাছে দাবি দেওয়া আছেন দ্রুত সময়ের জন্য লাশটি ফিরিয়ে আনা হয় এবং তাদেরকে পুনর্বাসন বা স্থায়ী বা তাদের সহযোগিতা সরকার পক্ষ থেকে যা দেওয়ার প্রয়োজন সেগুলো যেন দেওয়া হয়। এবং বলা হচ্ছে এখানে বিএনপি নেতাকর্মীরাও কিন্তু এসেছেন এবং তারেক রহমানের নির্দেশনা তারা এখানে এসেছেন বলে আমরা জানতে পারছি। এবং বেলায়েত হোসেন রয়েছে, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সাবেক উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, এবং এই নেতাকর্মী যারা পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এসেছেন। এবং পুরো এখানে মানে কিছুদিন যাওয়ার পরে আমরা কান্নার শব্দ শুনতে পাচ্ছি। যেহেতু একই এলাকায় মধ্যে 4 জনের মারা গেছে এবং আরও কিছু গিয়ে আরও 2 জনের, এবং পরবর্তী আরও কিছু এলাকায় গেলে কিন্তু মাঠ ভাঙ্গা এলাকায় 1 জন, পুরো 7 জনের মৃত্যু হয়েছে, রাউজানে 1 জন। তো এই যে এটাকে মৃত্যু কোনোভাবে মেনে দেওয়া হচ্ছে না, কারণ এখানে যারা মারা গেছে তারা কিন্তু আসলে ওইখানে মৎস্য পেশায় কিন্তু কাজ করেন, অর্থাৎ গতকালকে কিন্তু মাছ ধরে আসার পথেই কিন্তু মানে দুকুম এলাকায় কিন্তু সড়ক দুর্ঘটনায় মারা যায়। এবং মারা যাওয়ার পর থেকেই কিন্তু পুরো সন্দ্বীপ জুড়ে আমরা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি দেখেছি যে তাদের যে বাচ্চাদের যে কান্না এবং সাধারণ মানুষের যে কান্না হাজারি, সেই ভিডিও মানুষের আবেগকে তা নাড়া দেন। এবং আমরা পরিবারের ভেতরে আমরা একটু দেখানোর চেষ্টা করবো, সেখানেও কিন্তু আসলে পরিবারের ভেতরে কিন্তু কান্না আহাজারের রোল আমরা দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, এই যে একই সময়ে 7 জনের মৃত্যুটাকে কোনোভাবে তারা মেনে নিতে পারছেন না। তো এখন যে দুর্ঘটনা ঘটে গেছে, এরপরে এখন যেটি করা প্রয়োজন সেটি হচ্ছে সরকারের সহায়তা, পাশাপাশি তাদের লাশটি দেশে ফিরে আনার যে ব্যবস্থা সেটি করার জন্য কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে বারবার সেই দাবিটা কিন্তু তারা জানাচ্ছেন। তো সবকিছু মিলে যেটি বলা যায়, এক কথা বলতে গেলে এই যে সারিকাত ইউনিয়ন করে একেবারে পুরো সুখের মাতম চলছে সারিকাত ইউনিয়ন জুড়ে, যেহেতু এই ইউনিয়নেও কিন্তু একেবারে 4 জনের মৃত্যু হয়েছে, টোটাল যে 8 জনের মৃত্যু হয়েছে। তো সবকিছু মিলে যেটি বলা হয়, তাদের পরিবারকে ভরণ পোষণ পাশে তাদের লাশটি যেন আনা হয়, সেই বিষয়টিকে বারবার এখানকার মানুষ বলছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম চট্টগ্রামের সন্দ্বীপ থেকে। সম্প্রতি নয়, 2016 সালেই বাংলাদেশের ব্যাংকিং খাতকে অচল করার পেছনে প্রভাবশালীদের হাত রয়েছে বলে উল্লেখ করে পানামা পেপারসে। তবে অজানা কারণে হিমাগারে চলে যায় পানামা কাণ্ড, অথচ 9 বছরে 23টি দেশ $1.3 বিলিয়ন ফিরিয়েছে নিজেদের দেশে। টিআইবি বলছে রাজনৈতিক টার্গেটে ব্যবহৃত হয়েছে অর্থ পাচার আইন, যার সাথে জড়িয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে তদন্তকারী প্রতিষ্ঠানগুলো। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2016 সালে বিদেশে গোপন রাখা অবৈধ অর্থের তথ্য উন্মোচন করে পানামা পেপারস। বিশ্বের বৃহত্তম আইন সংস্থা মোসাক ফনসেকারের ডেটাবেস থেকে 1,15,00,000 ফাইলের ফাঁসের ঘটনায় ফেঁসে যান বাংলাদেশের প্রায় 3 ডজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেশন জার্নালিজম ICIJ-এর তথ্যে বেশ কয়েকবার বাংলাদেশিদের নাম, ঠিকানা, শেয়ার বাজার ও বাংলাদেশ ব্যাংকিং খাতকে অচল করে বিদেশে বিপুল সম্পদ অর্জনকারী, কর ফাঁকি ও অর্থ পাচারকারীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করা হয় পানামা পেপারসে। প্রথম দিকে তোড়জোড় শুরু হলেও অদৃশ্য কারণে থেমে যায় সব পদক্ষেপ। তবে অন্যান্য দেশ থেমে যায়নি। বিগত 9 বছরে পানামা পেপারসে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে $1.3 বিলিয়ন উদ্ধার করেছে 23টি দেশ। সবচেয়ে বেশি পুনরুদ্ধার করেছে যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স ও স্পেন। সবচেয়ে কম উদ্ধার করেছে লিথুয়ানিয়া। পাশের দেশ ভারত 84টি মামলা পরিচালনায় নিয়োগ দিয়েছে 46 জন আইনজীবী। তারা উদ্ধার করেছে $17.4 মিলিয়ন। তালিকায় নেই বাংলাদেশ। আবারও তোড়জোড় শুরু হয়েছে পাচার হওয়া অর্থ ফেরত ও উদ্ধারে। সেখানে গুরুত্বে থাকছে বিগত সরকারের আমলে শীর্ষ পাচারকারীরা। আমাদের বিএফআইয়ের দায়িত্ব ছিল অর্থ পাচার রোধ করা। দুদকের মতো প্রতিষ্ঠান বা সিআইডির মতো প্রতিষ্ঠান যাদের দায়িত্ব ছিল ব্যক্তির পরিচয়ের ঊর্ধ্বে থেকে তদন্ত করা, এই যে প্রতিষ্ঠানগুলোকে যে করায়ত্ত করা হয়ে গেছিল, অকার্য করে দিয়েছিল, পেশাগত দলীয়পনার মধ্যে ঠেলে দেওয়া ছিল, এই জায়গাটা হচ্ছে যে বড় সংস্কারের দরকার। এখনও কি একইভাবে শুধুমাত্র আমরা কারা ক্ষমতায় নেই তাদেরকে টার্গেট করে আমরা কাজ করছি, নাকি আসলে ক্ষমতায় নেই বা আছে সেটা বিষয় না, ব্যক্তির পরিচয় অবস্থান বিষয় না, আইন সবার জন্য সমান, এই মানদণ্ডে আমরা কাজ করব, এই জায়গায় কিন্তু এখন আমরা যেতে পারি নাই। এদিকে পাচার করা অর্থ ফেরাতে দুদক, সিআইডি, এনবিআর সহ অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কাজ চলছে বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। স্টোলেন অ্যাসেট রিকভার করতে চাই, প্রথম ধাপ হচ্ছে আইনগতভাবে আইনি প্রয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে যে অর্থটা বা সম্পদে যেগুলো রূপান্তরিত হয়েছে সেগুলোর থেকে
পাচারকারী ব্যক্তিদের যে মালিকানা সেটা খর্ব করে নেওয়া। শেষবার 2022 সালে পানামা পেপারসে আসা অভিযুক্তদের বিষয়ে দুদক, সিআইডি ও বিএফআইইউকে রিপোর্ট দাখিলের নির্দেশ দেন আদালত। তবে সেসব রিপোর্ট আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এমপি কোটায় আনা 30টি পাজেরো নিলামে বিক্রির পরিবর্তে সরকারি পরিবহন অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রতি গাড়ির মূল্য 12 কোটি টাকা করে হলেও নিলামে মাত্র 1 লাখ থেকে 3 কোটি টাকা দর তোলায় এনবিআরের এই কঠোর সিদ্ধান্ত। এদিকে গাড়িগুলো হস্তান্তরের ব্যবস্থা নিতে এনবিআরের পক্ষ থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে দেয়া হয়েছে চিঠিও। শাখাত চুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আর কোনো জটিলতা নয়, রাষ্ট্রের অনুকূলেই যাচ্ছে এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় আনা এই 30টি ল্যান্ড ক্রুজার পাজেরো গাড়ি। ছাত্র জনতার গণ আন্দোলনে পালিয়ে যাওয়া দ্বাদশ সংসদের সদস্যরাই আমদানি করেছিল এসব গাড়ি, কিন্তু বন্দর থেকে ছাড় করার আগেই সরকারের পতন হয়, গাড়িগুলো নিয়ে সৃষ্টি হয় নানা জটিলতা। এই অবস্থায় জটিলতা নিরসনে চিঠি দিয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর থেকে একটি নির্দেশনা এসেছে শুল্কমুক্ত সুবিধা আমদানি গাড়িগুলো এগুলো যানবাহন অধিদপ্তরে হস্তান্তর করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। জাপানে প্রস্তুতকৃত 2022 মডেলের এসব গাড়ির প্রতিটির আমদানি মূল্য 1.5 কোটি টাকা হলো 800% শুল্কের কারণে বাংলাদেশে বাজার মূল্য 12 কোটি টাকার বেশি, কিন্তু সংসদ সদস্য হয় শুল্কমুক্ত সুবিধায় গাড়িগুলো আমদানি করা হয়েছিল। নিলামের মাধ্যমে যে টাকাটা আহরণ করতো, ট্যাক্সটা আহরণ করতো, রাজস্ব আহরণ করতো, ওই রাজস্বটা কে দেবে এখন? অবশ্য নিজেদের ব্যবহারের জন্য নিলামের ভিত্তিমূল্য 9 কোটি 60 লাখ টাকায় 5টি গাড়ি কিনতে রাজস্ব বোর্ডের কাছে আগ্রহ দেখিয়েছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতদিন পর্যন্ত গাড়িগুলো ছিল সেটার একটা হিসাব তো আমাদের কাছে আছেই, তো সেই পরিমাণ স্টোর রেন্ট আমরা সেটা নর্মালি অন্যান্য মালামালের ক্ষেত্রে যেভাবে ক্লেম করি সেটা কাস্টমসের সাথে আমরা ক্লেম করব। শুধু যে এমপি কোটার 30টি গাড়ি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল তা কিন্তু নয়, 20 বছরের বেশি সময় ধরে আটকে আছে আরও অন্তত 300 গাড়ি। ভালো কন্ডিশনে গাড়িগুলো থাকা অবস্থায় নিষ্পত্তি করে ফেলে তাহলে বন্দরের রাজস্ব আয়টা অনেক ভালো পাবে বলে আমি মনে করি। অবশ্য সরকার পতন ঠিক আগ মুহূর্তে অর্থাৎ জুলাই মাসে গাড়ি ছাড় করে নিয়েছিল ক্রিকেটার সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমন সহ অন্তত 7 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্ধত্ব প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল রোগীর কেউ কেউ ঢাকামুখী হলেও বেশিরভাগ চক্ষু রোগী এ সেবা থেকে বঞ্চিত। তাদের অভিযোগ, দেশের অধিকাংশ সরকারি হাসপাতালে নেই চোখের বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় সরঞ্জাম। সব জেলায় চিকিৎসক নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফারুক আহমেদের তোলা ছবিতে রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। আজমিরা আক্তার বিশ্ব দৃষ্টিশক্তি দিবসের ঠিক 7 দিন আগে খুলনা থেকে ঢাকায় এসেছেন চোখের চিকিৎসা নিতে। মাথায় যন্ত্রণা হওয়ার পরে এক সাইডে ঝাপসা আসার পরে আমি কি একটা দেখতে পাচ্ছি না। চোখের পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ করতে তাকে আরও কিছুদিন থাকতে হবে এই শহরে। ঢাকায় নিকটাত্মীয় না থাকায় অসচ্ছল আজমিরা আশ্রয় নিয়েছেন হাসপাতালের বারান্দায়। ভোগান্তি হচ্ছে আর পরেও এই জায়গা আসতেছে। সারা দেশ থেকে প্রতিদিন শত শত রোগী চিকিৎসার জন্য ছুটে আসেন রাজধানীতে। রোগীরা বলছেন বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত হাসপাতালের সেবা সম্প্রসারণ করা না গেলে এই ভোগান্তি কমবে না। কুড়িগ্রাম সদর হাসপাতাল আছে, সেটা 250 শয্যা বিশিষ্ট, আধুনিক সরঞ্জাম সেগুলোর তেমন সরবরাহ নাই। সরকারি হাসপাতাল আছে কিন্তু এখানে যে মেশিনগুলা সেগুলা তো সবগুলা নাই। বিশেষজ্ঞরা বলছেন সামান্য অবহেলায় দৃষ্টিশক্তিজনিত রোগ বড় আকার ধারণ করে, যার শেষ পরিণতি অন্ধত্ব। ছানি হলো একটা বড় রোগ যেটা আমরা সচরাচর পাই এবং এটা একটা অন্ধত্বের বড় কারণ। আরেকটা বড় হলো যে গ্লুকোমা, চোখের প্রেশার, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এটাও আমাদের একটা দৃষ্টি হারাবার একটা বড় কারণ। ডিভিশনাল লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল, থানা লেভেলে আমাদের ওইভাবে চিকিৎসা দেওয়া সরকারি পর্যায় থেকে সম্ভব হচ্ছে না, কারণ এখানে যন্ত্রপাতি এবং জনবলের স্বল্পতা আছে। দেশের সরকারি হাসপাতালগুলোতে চক্ষু চিকিৎসক ও সরঞ্জাম নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। প্রতি 5 জনে কিন্তু একজনের দৃষ্টিশক্তির ত্রুটি নিয়ে বসবাস করতেছি আমরা। প্রতি 100 জনের মধ্যে একজন আমাদের ব্লাইন্ড। 64টা ডিস্ট্রিক্টের মধ্যে অর্ধেকের মতো ডিস্ট্রিক্টেই আমাদের চিকিৎসকরা আছেন। নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আরও 250 উপজেলা হেলথ কমপ্লেক্সকে এই চিকিৎসার পরিসীমার মধ্যে নিয়ে আসা। বাংলাদেশে গত 20 বছরে অন্ধত্বের হার 1.53% থেকে কমে 1% দাঁড়িয়েছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও কমে আসবে বলেও জানান তিনি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।
সময় সংবাদে আরও থাকছে। এশিয়ান কাপ বাছাইয়ে আজ হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। মূল পর্বের রেসে টিকে থাকতে জিততে চায় লাল সবুজরা। ভালো খেলার বিকল্প দেখছেন না জামাল ভুঁইয়া। একসময় চিঠি ছিল মানুষের ভাব আদান প্রদানের সবচেয়ে নির্ভরযোগ্য সেতু। প্রযুক্তির ছোঁয়ায় চিঠির লেখার দিন ফুরোনোর সঙ্গে সঙ্গে কি একেবারেই হারিয়ে গেছে ডাক বিভাগও? বিশ্ব ডাক দিবসে কেমন আছে ডাক বিভাগ, সেটি খোঁজার চেষ্টা করেছেন উম্মেহানি। ক্যামেরায় ছিলেন শাহিনুর রহমান শাহিন। প্রিয় নলিনাক্ষবাবু, আঘাত আর ক্ষতর মধ্যে বোধহয় একটা তফাৎ আছে। আমি নয় ডাক্তারি জানি না, গুলিয়ে ফেলেছিলাম। আপনি আমায় সূত্রে দেবেন তো? এমন মন খারাপের গভীরতায় হঠাৎ অপ্রত্যাশিত আনন্দ, কিংবা দীর্ঘ খরার পরে হালকা বৃষ্টির ছোঁয়ার মতো। চিঠি একটি মাত্র শব্দ, অথচ তার ভেতরে বয়ে যায় অনন্ত আবেগের স্রোত, জমে থাকে অগণিত প্রেম, হাসি, কান্নার গল্প। যেমন হাবিবার কথাই ধরুন, বিশ্ববিদ্যালয় জীবনে অপেক্ষায় থাকতেন একটি হলুদ খামের, যার ভেতরে দূর শহর থেকে আসবে মা বাবার গল্প। এখন তারা দুজনই গত, তাই তো যত্নে রাখা পুরনো চিঠির অক্ষরেই খুঁজেন তাদের অস্তিত্ব। যখন আমি চিঠিগুলো দেখি তখন আসলে আমি আমার বাবা মাকেই অনুভব করি। সময়ের পরিক্রমায় গতির শহরে অবহেলায় ঠাঁই দাঁড়িয়ে থাকা ডাক বাক্সগুলোই জানায় হারিয়েছে ব্যক্তিগত চিঠির আবেদন। সরকার এই ডাক বিভাগকে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে আধুনিক টেকনোলজি ইউজ করে মানুষের সেবা যেন দেয়া যায় সেই ব্যবস্থাটা করুক। আর চিঠি পাঠাতো যে সেই ডাক বিভাগ এখনও চলছে তার আপন নিয়মে। বৈদেশিক ডাক সেবা, এক্সপ্রেস মেইল সার্ভিস সহ যুক্ত হয়েছে নতুন নতুন সেবা। আমাদের আঞ্চলিক যে কল সেন্টার আছে, যেখান থেকে গ্রাহককে সেবা দেওয়া হয়, তার আর্টিকেল কোথায় আছে, কি কি কমপ্লেন, সেটা আমরা বিশ্বের গোল্ডেন ক্যাটাগরিতে আছি। এদিকে ডাক বিভাগের ডিজিটাল রূপান্তরের ইতিবাচক প্রভাব দেখা যায় বিভাগটির বার্ষিক প্রতিবেদনে। করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে পুড়ে দিও। কবি মহাদেব সাহার আকুতিতে ভরা চিঠির মতোই সবার চিঠি পৌঁছে দিত যে ডাক বিভাগ, সেটি এখন লড়াই করছে নিজের অস্তিত্ব বাঁচাতে। তাই সবার চাওয়া ডাক বিভাগ আরও গতিময় হোক প্রযুক্তির ছোঁয়ায়। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। ডাক বিভাগের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে ডিজিটালাইজেশন, পোস্টাল মেইল, পার্সেল ট্র্যাকিং সিস্টেম আধুনিকায়ন সহ বেশ কিছু সংস্কার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সকালে আগারগাঁওয়ের ডাক দিবসের র্যালির উদ্বোধন করে এ কথা বলেন তিনি। ডাক বিভাগের দখল হওয়া সম্পত্তি পুনরুদ্ধার করা হবে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়ব। ডাক দিবসের র্যালিতে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ছাড়াও উপস্থিত ছিলেন ডাক পিয়নরা। ব্যানার ফেস্টুনের পাশাপাশি র্যালিতে তাদের কার্যক্রম ফুটিয়ে তোলা হয়। বাংলাদেশ ডাক বিভাগের যে ঐতিহ্য, শত বছরের এই ঐতিহ্যকে মানুষের কাছে আবারও নিয়ে যাওয়ার জন্য আমরা ডাক বিভাগে উল্লেখযোগ্য পরিমাণ কিছু সংস্কার কার্যক্রম চালাচ্ছি। বাংলাদেশের ই কমার্সকে শহর থেকে গ্রামে পৌঁছে দেওয়া এবং সেখানে যেহেতু গ্রামে বেসরকারি কুরিয়ার সার্ভিস এবং ই কমার্সের অনুপস্থিতি আছে, বৈষম্যহীনভাবে এই বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আমরা চাই এই সেবাগুলো শহর এবং গ্রামে সব জায়গায় পৌঁছে দিতে। চাকসু ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে অফলাইন ও অনলাইনে সমান তালে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও লিফলেট হাতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার তারিফ রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আলতাফ হোসেন। প্রথমেই যাচ্ছি আলতাফ হোসেনের কাছে। আলতাফ, আগামী 16 অক্টোবর রাকসু নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু আবারও জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরাও কিন্তু ইতিমধ্যে ক্যাম্পাসে ফিরেছে ছুটির পর, অর্থাৎ দুর্গাপূজার ছুটি শেষে আজকে 5 দিন চলছে। এই 5 দিনে কিন্তু রাকসুর নির্বাচনের প্রার্থীরা কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন, একই সঙ্গে শিক্ষার্থীরাও ক্লাসে ফিরেছেন, ক্লাস পরীক্ষা চলছে যথারীতি। সেই হিসাবে আমরা এক ধরনের নির্বাচনী আমেজ কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে আমরা দেখছি এই 5 দিন মোটামুটি খুব ভালোই
জমজমাট প্রচারণা চলেছে। আজ সকাল থেকেও একইভাবে চলছে, যদিও সকালের দিকে একটু কম সংখ্যক উপস্থিতি থাকে, যদিও সেটি ধীরে ধীরে বাড়ছে। এবং আমরা দেখেছি যে ইতিমধ্যেই বিশেষ করে শিবির এবং ছাত্র দলের যে প্রার্থীরা তারা কিন্তু প্রচারণা চালিয়েছে 5 দিন ধরে। আজও আমরা ছাত্র দলের প্রার্থীদের প্রচারণা করতে দেখেছি এবং তারা কিন্তু আসলে ইতিমধ্যেই পাল্টাপাল্টি অভিযোগও দিচ্ছেন একে অপরের বিরুদ্ধে এবং সেটি প্রচারণার আসলে যেটি বলছেন যে বিভিন্ন ইয়ের কারণে তারা প্রচারণার যে নিয়ম ভঙ্গের অভিযোগ কিন্তু অনেকে দিচ্ছেন। এবং আমরা দেখছি যে প্রার্থীদের মধ্যে এবং শিক্ষার্থীদের মধ্যেও নির্বাচন আসলে সুষ্ঠুভাবে অথবা আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হওয়া নিয়ে কিছুটা শঙ্কা আছে, কারণ কয়েক দফা নির্বাচন পিছিয়ে ছিল এবং প্রার্থীরা যেটি বলছেন যে পোষ্যকোটা এবং প্রশাসনিক যে জটিলতা রয়েছে সেই জটিলতা যত দ্রুত সম্ভব সমাধান না হলে কিন্তু ভোটের যে সুষ্ঠু আয়োজন সেটি ব্যাহত হতে পারে। এবং তাদের যে দাবি নির্বাচন সুষ্ঠু নির্ধারিত সময় আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখনই সব যে বাধাগুলো আছে সেই বাধাগুলো দূর করার দাবি জানাচ্ছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে আশ্বাস দেওয়া হলো জাতীয়তাবাদী শিক্ষকরা আবারও আন্দোলনে নামবেন কিনা সেটি নিয়েও কিন্তু সংশয় রয়েছে। এবং আমরা জানি যে এর আগে গত 29 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের ছুটি শেষে কিন্তু ক্যাম্পাস একদমই শিক্ষার্থী শূন্য হয় এবং দুর্গাপূজার শেষে আবারও সেই নির্বাচনের আমেজ ফিরে এসেছে এবং আমরা দেখছি যে প্রার্থীরাও কিন্তু ভোটারে দাঁড়িয়ে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনের সর্বশেষ খবরাখবর। যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। রেল স্টেশন সকল জায়গায় তারা তাদের প্রচারণায় সময় পার করছেন, তারা প্রার্থীদের কাছে যাচ্ছেন, তাদের ইশতেহার তুলে ধরছেন এবং সেই সাথে তারা ভোটারদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আসলে তারা নির্বাচিত হওয়ার পরে তারা শিক্ষার্থী কি সমস্যাগুলোর সমাধান করবে। গতকাল দেখেছি যে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ইশতেহার ঘোষণা করে এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্যানেল তারাও ইশতেহার একই দিনে ইশতেহার ঘোষণা করে এবং তারা ইশতেহারের মেনত 3টি বিষয়কে প্রাধান্য দিয়েছে: আবাসন সংকট, যাতায়াত ও এর পাশাপাশি শিক্ষা, আধুনিক শিক্ষা ও গবেষণার উন্নতি এবং মানসম্মত খাবার। এই বিষয়গুলোকে উভয় দলই তাদের প্যানেলের আসলে ইশতেহার হিসেবে ঘোষণা করে। এছাড়া অন্যান্য প্যানেলগুলো সেম একই সমস্যার কথা তুলে ধরেছেন, যেখানে আবাসন থেকে শুরু করে যাতায়াত এবং অন্যান্য এর পাশাপাশি শাটল ট্রেনের একটি যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথাও শাটল ট্রেনের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানে তারা আশ্বাস দিয়েছেন এবং আগামী 15 অক্টোবর জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে আসলে তারা নির্বাচিত হয়ে শিক্ষার্থীদেরকে এই প্রত্যাশাগুলো পূরণের আশ্বাস তারা দিচ্ছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে সর্বশেষ খবর। জানছিলাম ট্রাকসু এবং চাকসু নির্বাচনের সর্বশেষ। এক সাগরে 2 নিয়ম। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ শিকার বন্ধ থাকলেও নিষেধাজ্ঞা নেই প্রতিবেশী দেশে। ফাঁকা সমুদ্র পেয়ে ভারতীয়রা বাংলাদেশের জলসীমায় ঢুকে অনায়াসে মাছ ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ বাংলাদেশি জেলেদের। আর সমুদ্রে যেতে না পেরে কষ্টে দিন কাটছে তাদের। এখনও মেলেনি সরকারি খাদ্য সহায়তার চালও। তৌকিব পেদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। চলছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। মাইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। সরকারি এই কর্মসূচি সফল করতে প্রতিদিন অভিযান চালাচ্ছে নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগ। এগুলো সব ভারতের ট্রলার। কিন্তু বাংলাদেশের জেলেরা যখন নিষেধ মানছে তখন বঙ্গোপসাগরে দেখা মিলছে ভারতীয় ট্রলারের। ফাঁকা সমুদ্র পেয়ে ভারতীয়রা বাংলাদেশের জলসীমায় ঢুকে অনায়াসে মাছ ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ জেলেদের। সাগরে হাজার হাজার জাইল্লা মাছ ধরতে আছে, এগুলা ভারতের জাইল্লা। অপরাধ দেওক আমরা সেটা মানি, আইন মানি, কিন্তু তাদের সাথে মিলিয়ে দেওয়া হোক। এদিকে নিষেধাজ্ঞা শুরু হলেও এখনো খাদ্য সহায়তা পাননি জেলেরা। এ কারণে কর্মহীন হয়ে কষ্টে দিন কাটছে তাদের। বড় একটা ফ্যামিলি আছে, তা তো দৈনিক 1 কেজি করে চাইলেও আমাদের হয় না। চাল বাচ্চা একটু বাড়াই দিতে তাহলে আমাকে জেলেদের জন্য ভালো একটা উপকার হইতো। বিশ্বের মোট ইলিশের প্রায় 86 ভাগই উৎপাদিত হয় বাংলাদেশের জলসীমায়, আর মাত্র 14 ভাগ ভারত ও মিয়ানমারে। যদিও ভারতের পশ্চিমবঙ্গ সরকার 2 থেকে 12 অক্টোবর পর্যন্ত মাত্র 11 দিনের নিষেধাজ্ঞা পালন করে। ফলে এক সমুদ্রে চলছে 2 নিয়ম। গবেষকরা বলছেন ইলিশের উৎপাদন বাড়াতে হলে সাগরে একসঙ্গে সবার নিষেধাজ্ঞা নিশ্চিত করতে হবে। 65 দিনের যে অবরোধটা ছিল এটা ভারতের সাথে সমন্বয় করে আমরা 58 দিন করেছি।
করেছি। এখন এই জায়গাটাতেও এই সমন্বয় দরকার আছে। মৎস্য বিভাগের তথ্য মতে পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৮০,০০০। এদের মধ্যে সরকারিভাবে খাদ্য সহায়তা বরাদ্দ হয়েছে ৬৯,০৪৩ জনের জন্য। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছে কাতারও। যুদ্ধ শেষ, ইসরায়েলি সেনা প্রত্যাহার, উপত্যকায় ত্রাণ প্রবেশ এবং বন্দি বিনিময়ের শর্ত রয়েছে এই চুক্তিতে। চুক্তির শর্ত পুরোপুরি মানতে ইসরায়েলকে বাধ্য করার জন্য মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। গাজায় সংঘাত বন্ধে মিশরে গত সোমবার থেকে শুরু হয় হামাস ইসরায়েল পরোক্ষ আলোচনা। অবশেষে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের প্রথম ধাপ মানতে সম্মত হয়েছে দুই পক্ষ। হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপের সম্মতিপত্রে স্বাক্ষরের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া একটি পোস্টে তিনি জানিয়েছেন, এর ফলে খুব দ্রুত সব বন্দীকে মুক্তি দেয়া হবে এবং স্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ হিসেবে ইসরায়েল তার সেনাদের একটি নির্দিষ্ট রেখা পর্যন্ত প্রত্যাহার করে নেবে। এই ঐতিহাসিক ও নজিরবিহীন ঘটনা সম্ভব করার জন্য তিনি কাতার, মিশর এবং তুরস্কের মধ্যস্থতাকারীদেরও ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্পের ঘোষণার পরপরই বিবৃতি প্রকাশ করে হামাস। সেখানে গাজা যুদ্ধের সমাপ্তি, ইসরায়েলি সেনা প্রত্যাহার, উপত্যকায় সহায়তা প্রবেশ এবং বন্দি বিনিময়ের শর্ত সংবলিত একটি চুক্তি চূড়ান্ত করার কথা ঘোষণা করা হয়। একই সঙ্গে হামাস এই চুক্তির শর্ত সম্পূর্ণরূপে কার্যকর করতে এবং ইসরায়েলকে তা এড়িয়ে যেতে বা বিলম্ব করতে না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র, আরব মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক পক্ষগুলোর প্রতি আহ্বান জানায়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারিও নিশ্চিত করেছেন, যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্বের সমস্ত শর্ত এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটি চুক্তি হয়েছে। এটি যুদ্ধবন্ধ, জিম্মি ও বন্দীদের মুক্তি এবং সহায়তা প্রবেশের দিকে নিয়ে যাবে, যার বিস্তারিত পরে জানানো হবে। এক বিবৃতিতে বিনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি জিম্মিদের ঘরে ফেরানোর অঙ্গীকার করেছেন। এই চুক্তির মাধ্যমে গাজায় চলমান সংঘাতের অবসান এবং শান্তি প্রতিষ্ঠার একটি নতুন পথ উন্মুক্ত হলো। প্রথম ধাপের সফলতাই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী, টেকসই ও চিরস্থায়ী শান্তি কতটা সুদূর প্রসারী হবে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাইয়ের খবর। মূল পর্বের টিকিট নিশ্চিতের রেসে টিকে থাকার প্যাচে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। ভালো প্রস্তুতির কথা বলে কোচ হাভিয়ের কাব্রেরা বড় প্রত্যাশার কথা শোনালেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। অন্যদিকে ম্যাচটা কঠিন মানলেও আত্মবিশ্বাসী হংকং চায়না কোচ। জাতীয় স্টেডিয়াম ঢাকায় ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার রাত ৮টায়। একটি মাত্র প্র্যাকটিস সেশন পেয়েছেন সমিত সোম। ৩ সেশনে অনুশীলন করে দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন হামজা। লেফট ব্যাক পজিশনে জ্যান খেলেছেন অনেকটাই নিশ্চিত, যদিও অধিনায়ক জামালের শুরুর একাদশে থাকা নিয়ে আছে সংশয়। ব্রাজিল, ফ্রান্স, ক্যামেরুন, জাপান সহ ইউক্রেনের ফুটবলার নিয়ে গড়া দল হংকং চায়না। ভিন্ন জাতিসত্তার হলেও তাদের এক সুতোয় বেঁধেছেন কোচ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত বেগম খালেদা জিয়ার। রুহের মাগফিরাত কামনায় মোনাজাত। রাজনীতি থেকে অবসর নেননি বিএনপি চেয়ারপারসন, বললেন ডক্টর জাহিদ। এবং গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হামাস ইসরায়েল। নিশ্চিত করলেন ট্রাম্প, নেতানিয়াহুকে চুক্তির শর্ত মানতে বাধ্য করতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান সশস্ত্র গোষ্ঠীর। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সাদিক হাসান ইমন। ধন্যবাদ মিসবাহুল আলিফ। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।